কি হয়েছিল, কেন হয়েছিল, কার কারণে হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে হয়েছিল এবং কারা কারা এর পেছনে কলকাঠি নেড়েছেন, তারা কারা? কোন সরকার নিজে ক্ষমতায় থাকা অবস্থায় নিজের বিরুদ্ধে বিদ্রোহ করে বা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা রাষ্ট্র ক্ষমতা হারাতে পারে? এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। আমি আজকে বলতে পারি যে হ্যাঁ, তারেক রহমান দায়ী। তারেক রহমান বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে। এখন যে কেউ যে কিছু দাবি করতে পারে। সম্প্রতি আপনি নিশ্চয়ই জেনেছেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিডিআর কমিশন যেটি গঠন করা হয়েছিল, সেই কমিশন একটি রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টে আওয়ামী লীগকে দল হিসাবে দায়ী করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে, সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন, তাকে দায়ী করা হয়েছে, এমনকি বর্তমান যে আইজিপি আছেন তার নামও উঠে এসেছে এই রিপোর্টে। তো সার্বিক বিষয় এই রিপোর্ট কতটুকু আপনার কাছে মনে হয়েছে যে এই রিপোর্ট অন্তত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অন্ততপক্ষে কিছুটা হলেও এই রিপোর্ট একটু গুরুত্ব বহন করবে? এই গুরুত্ব বিষয়ের কি হয়েছিল, কেন হয়েছিল, কার কারণে হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে হয়েছিল এবং কারা কারা এর পেছনে কলকাঠি নেড়েছেন, যদি আন্তর্জাতিকভাবে কোনো ধরনের সংশ্লিষ্টতা থেকে থাকে তারা কারা? এই প্রশ্নগুলোর উত্তর কি আপনি পেয়েছেন? তো প্রথমত হচ্ছে বিডিআর যে বিষয়টা, হ্যাঁ, রিপোর্ট আপনি আইজিপির বিষয়টা তো বললেন। আপনি আইজিপির পাশাপাশি আপনি দেখুন যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাই কিন্তু হচ্ছে যে একটা তদন্ত কমিটি যেটা ছিল, সেই তদন্ত কমিটির প্রধান ছিল। সেই জি, ভিডিওটা আমি আসলে আমি ফেসবুকে দিয়েছিলাম, আমি আপনাকে দিব। জি। কিন্তু আ উনি উনি ওই সময়েও কিন্তু একটা রিপোর্ট দিয়েছিলেন। তো আমার কথা হচ্ছে যে এই একই লোক আগেও একটা রিপোর্ট দিয়েছিল, এখন একটা রিপোর্ট দিচ্ছে। তাহলে আসলে কোন রিপোর্টটা সত্য? আমরা কোনটাকে সত্যি বলে ধরে নিব? এবং একই সাথে আরেকটা, এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে বিডিআর নিয়ে, একটা কোন সরকার নিজে ক্ষমতায় থাকা অবস্থায় নিজের বিরুদ্ধে বিদ্রোহ করে বা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা রাষ্ট্র ক্ষমতা হারাতে পারে? এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। এই একই হামলায় আওয়ামী লীগের ৪২ জন, বিভিন্ন কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে জড়িত এরকম ৪২ জন মারা গেছে এই বিডিআর বিদ্রোহে। এখন কিভাবে এটা সম্ভব? মানে এটা তো একটা, মানে মানুষের একটা সাধারণ একটা কমন সেন্স যেটাকে বলে যে হ্যাঁ, আপনি বোঝার চেষ্টা করবেন যে একটা ঘটনা ঘটলো, কেন ঘটাবো আমি? আমি নিজেই নিজের ঘরে আগুন দিব। কেন দিব? সেটা আসলে মানে এটা, এই রিপোর্টটা কোথায়? এই ফলাফলটা কোথায়? বা যেই লোকগুলো আগে বলেছে যে না, আওয়ামী লীগ নিজে কেন করবে? এটা হচ্ছে যে এই লোকগুলো করেছে এবং তাদের শাস্তিও হয়েছে। কারো মৃত্যুদণ্ড হয়েছে, কারো যাবজ্জীবন হয়েছে, কারোর মানে অল্প সময়ের জন্য সাজা হয়েছে। কিন্তু এখন আবার নতুন করে সেই সব বাদ দেয়া হচ্ছে। নতুন করে আবার সাজা হচ্ছে। কে করছে? সেই একই স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কিনা তখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কমিটির দায়িত্বে ছিল সে, এবং সে রিপোর্টও করেছিল তখন। জি। এখানে বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করা হয়েছে যে এখানে তারা দেখেছেন, এই রিপোর্টের কথা বলছি না, বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে যে তারা দেখেছেন বা তারা মনে করেন যে এখানে ভারতীয়রা সংশ্লিষ্ট ছিল এবং ভারতের প্রত্যক্ষ আ তত্ত্বাবধানে কিংবা সরাসরি অংশগ্রহণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দেখেন, এটা আমি মনে করি না যে ভারত এটার সাথে যুক্ত ছিল, এবং আমার মনে করাতে কিছু আসে যায় না, এবং যারা আসলে এই অভিযোগটা করছেন তাদেরকে সেটা প্রমাণ করতে হবে যে ভারত আসলেই যুক্ত ছিল কিনা, এবং ভারত যদি যুক্ত থাকে এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল আমরা সেটা নিতে পারি। এখন একটা, আমি আজকে বলতে পারি যে হ্যাঁ, তারেক রহমান দায়ী। তারেক রহমান বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে। এখন যে কেউ যে কিছু দাবি করতে পারে, কিন্তু আমার তো সেটা আসলে প্রমাণ করতে হবে। হয় আমাকে যুক্তি দিয়ে দেখাতে হবে যে এই কারণে যে ভারত এই কাজটা করেছে বা এরা যুক্ত ছিল, অথবা আমাকে একেবারে এই প্রমাণ যাকে বলে যে হ্যাঁ, আমরা ভারতীয় কাউকে একজন ধরেছি যে এটার সাথে যুক্ত ছিল এবং তাকে আমরা হাতে নাতে পেয়েছি, সেটাকে বলে হয় সাক্ষী দিতে হবে, অথবা প্রমাণ দিতে হবে, অথবা যুক্তি দিতে হবে। এমন কোনো কিছুকে আমরা পাচ্ছি? তো আপনার কাছে কি মনে হয় না যে এই ধরনের এত বড় একটি ঘটনা, এই ঘটনার পেছনে নিশ্চয়ই কারো না কারো ইন্ধন ছিল এবং সেটি এখন সেটা সেই ইন্ধন কার ছিল, কারা করেছে, কেন করেছে, সেটারই কিন্তু বিচার হয়েছে। এবং এই একই তদন্ত কর্মকর্তারা, একই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আমরা জানতে পেরেছি কারা করেছে। এখন এসে এত বছর পর এসে আমার প্রশ্ন হচ্ছে যে এই মামলাটা আবার কেন তদন্ত প্রয়োজন হলো? আবার এটা কার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে? কাকে টার্গেট করা হচ্ছে? মানে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, বর্তমান যে আইজিপি তাকে ধরলেন আপনি, ভালো কথা। একই সাথে আপনি আওয়ামী লীগের নেতাদেরকে ধরছেন। তখন যারা সরকারে ছিল তাদেরকে ধরছেন। আপনি এমন নাম বলছেন যেটা আসলে মানে নাম শুনলেই সন্দেহের আ সৃষ্টি করে যে আসলে কিভাবে সম্ভব? একটা লোক কিভাবে নিজের ঘরে আগুন দেয়? এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে এই বিডিআর হত্যাকাণ্ডের পর রাজনৈতিক সংশ্লিষ্টতা সেখানে
ব্যারিস্টার ফজলেনুর তাপসের সরাসরি সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদ সরাসরি সংশ্লিষ্ট ছিলেন তা বলেছেন, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান, তিনি গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটি সভায় অনুষ্ঠানে তিনি বলেছেন যে এখানে বিডিআর সদস্যরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখানে আর কার সংশ্লিষ্টতার কথা তিনি সেভাবে না বললেও তিনি বলেছেন নো ইফ নো বাট, এখানে বিডিআর সদস্যরাই এর সাথে সরাসরি জড়িত। এই প্রশ্ন যখন করেছেন, এই অভিমত যখন দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান, যিনি নিজেও সেই অপারেশনের সময় মাঠে ছিলেন, এই মন্তব্যের পর আজকে যখন রিপোর্টে বলা হচ্ছে সেখানে জাহাঙ্গীর কবির নানক বলুন কিংবা ব্যারিস্টার ফজলেনুর তাপস বলুন, রাজনৈতিক নেতৃবৃন্দের সরাসরি সংশ্লিষ্টতার কথা এই রিপোর্টে এসছে, এখন তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে, জেনারেল ওয়াকারুজ্জামানটা নাকি এখন যে তদন্ত দেওয়া হয়েছে, তদন্ত রিপোর্ট দেওয়া হচ্ছে তা? সব সার্বিক বিবেচনা আমার মনে হয় যে ওয়াকারুজ্জামানকে মানুষ বিশ্বাস করবে বেশি। কারণটা হচ্ছে যে প্রথমত ওয়াকারুজ্জামান ওই যে আপনার একটা কথা বলে যে স্টে উইথ ইউর ট্রুথ, রাইট? ঠিক আছে, আপনি আগে যেটা বলেছেন আপনি একটা সত্য কথা বলেছেন এবং সেই সত্যের সাথেই আপনি আছেন। ওয়াকারুজ্জামান তার কিন্তু তার ভাষ্য পাল্টায়নি, সে আগে যা বলেছিল সে এখনো তা বলছে। কিন্তু আমরা উল্টা দেখতে পাচ্ছি হচ্ছে যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে আমরা উল্টা দেখতে পাচ্ছি যে এখন যারা তদন্ত কর্মকর্তা আছেন বা এই বিষয়টা নিয়ে যারা তদন্ত করেছেন বা রিপোর্টটা তৈরি করেছেন তাদের মতের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। তো তাদেরকে আসলে আমার মনে হয় যে মানুষজন সন্দেহের চোখে দেখবে। আর এছাড়া হচ্ছে প্রথমত হচ্ছে যুক্তি মানতে পারছি না আমরা কোনোভাবেই। তারপর হচ্ছে সাক্ষ্য বলছে ভিন্ন কথা। যে ওয়াকারুজ্জামানের কথা বললেন যে উনি ছিলেন এই ঘটনায়, তিনি নিজে তার অনেক সহকর্মীকে হারিয়েছেন এই ঘটনায়। সুতরাং তার চেয়ে বেশি তো আসলে কেউ জানার কথা না বাইরে থেকে এসে। আর আপনি সেনাবাহিনীর অবস্থা খুব ভালো করেই জানেন, বিডিআর এর অবস্থা খুব ভালো করেই জানেন। ফজলেনুর তাপস বাইরে থেকে এসে এই ধরনের একটা ঘটনা ঘটাবে সেনাবাহিনীর মানে জানার বাইরে, সেটা কি কোনোভাবে সম্ভব? আসলে চিন্তা করা যায় সেটা?